যা হচ্ছে হতে দিন। আল্লাহ আপনার ভাবনার চেয়ে অনেক বেশি কিছুই ভেবে রেখেছে। গ্রামের দিকে এখনো সাধারণত রাত ৮টা বা ৯টা মানেই অনেকটা রাত। সকলে খাওয়া দাওয়া শেষ করে তখন ঘুমের দেশে পাড়ি জমায়। রাস্তাঘাট সবকিছুই শুনশান থাকে। যাদের খুব বেশি প্রয়োজন বা কাজ থাকে তাদের ছাড়া অন্য কাউকে বেশি একটা দেখা যায় না। রাতের অন্ধকারে তখন রাস্তা দিয়ে সিএনজি তার আলো দিয়ে যতটুকু দেখা যায়, অন্য কোনো আলো নেই। ইরহান যে সিএনজিতে সেটা অনেকটাই দূরে এগিয়ে গেছে। ইমনও সিএনজি করেই ফলো করছিল ইরহানকে। সামনে সিএনজি আগে চলে যাওয়ায় ইমন তার ড্রাইভারকে তাড়া দেয়। সামনেটার কাছাকাছি যেন যায়। আর সুযোগ বুঝে ওই সিএনজিকে ধাক্কা যেন দেয়। নয়তো কিছু একটা করতে মোটা অঙ্কের টাকা দিবে সে ড্রাইভারকে। শুধু যেন অ্যাক্সিডেন্টটা করায়। ড্রাইভার টাকার লোভে রাজি হয়ে যায়। জোরে গাড়ি চালাতে থাকে। কিন্তু নিয়তি মনে হয় অন্য কিছুই লিখে রেখেছিল। কথায় আছে না, পরের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেকেই পড়তে হয়। ইমনের সাথেও ঠিক তেমনি হয়েছে। এই পাকা রাস্তায় কোথা থেকে একটা ট্রাক আসলো কেউ বুঝতেই পারলো না। ট্রাকটা হয়তো ভাবছে গ্রামের রাস্তা এখন পুরোই পাকা, তাই অনেকটাই স্পিডে চালিয়ে যেত। ট্রাক ভর্তি ইট। হয়তো কেউ গড় তুলবে তার জন্য। ট্রাক ড্রাইভার পুরপুরে মনে স্পিড বাড়িয়ে চালাতে থাকে। হুট করে সামনে সিএনজি দেখে গাড়ির স্পিড তাড়াতাড়ি কমাতে যাওয়ার আগে যা ঘটার ঘটে যায়। ইমনদের সিএনজি ততক্ষণে ট্রাকে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিএনজির ড্রাইভার আর ইমন দুজনেই সিটকে গিয়ে দুজন দুই দিকে পড়ে যায়। ইমন শুধু পড়েনি, মাথায় গিয়ে গাছের সাথে বাড়ি খায়। সিএনজি ড্রাইভার তেমন মারাত্মক ব্যথা না পেলেও কম ব্যথা পায়নি, কিন্তু ইমন গুরুতরভাবে আঘাত পেয়েছে। ইমন শুধু একটা চিৎকে দিয়ে সেখানে জ্ঞান হারিয়েছে। ড্রাইভারের এখনো জ্ঞান রয়েছে। সে ব্যথায় চিল্লাতে থাকে। ট্রাক ড্রাইভার ততক্ষণে তার ট্রাক নিয়ে দাও। গ্রামের লোক যদি একবার টের পায় তাহলে তার গাড়ি রফাদফা তো করবেই, সাথে তাকেও মেরে আত্মরা করবে। ইরহানদের গাড়ি অনেকটাই আগে ছিল। চলেও গেছে, ইরহান জানতেও পারল না তার জন্য ফাঁদ পেতে সে ফাঁদে ইমনই পড়েছে। ইমন যাকে মারতে চেয়েছিল সে সুস্থভাবেই বাড়ি যাচ্ছে। আর সে এখন খাদে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কেউ তুলে হাসপাতালে নেওয়ারও মানুষ নেই। একেই হয়তো বলে, উপরের দিকে থুতু ছুড়লে সেই থুতু নিজের গায়ে এসেই পড়ে। ড্রাইভারের জ্ঞান থাকলেও নিজে থেকে ওঠা তার সামর্থ্য নেই। ব্যথা জোরে জোরে কান্না করছে আর ওমা ওমা বলে যাচ্ছে। এতক্ষণে বুঝতে পারছে কি করতে যাচ্ছিল সে। টাকার লোভে অন্ধ হয়ে সে কি এমন একটা প্রাণ কেড়ে নেওয়া চিন্তা করছিল। এই লোভের শাস্তি এখন সে পাচ্ছে। প্রায় অনেক সময় যাওয়ার পর কিছু মানুষ আর রিকশার আওয়াজ শুনতে পায় ড্রাইভারটা। চিল্লিয়ে ডাকতে থাকে, কেউ আসেন, বাঁচান, দয়া করে বাঁচান। রিকশা চালক তার পিছনে দুইজন লোক বসা ছিল। হাতে টর্চ ছিল, টর্চ দিয়ে এদিক ওদিক মারতে থাকে। তারপর নিচের দিকে টর্চ মারতেই রক্তাক্ত অবস্থায় ড্রাইভারকে দেখতে পায়। তিনজনই এগিয়ে আসে। তাকে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। দৌড়াদৌড়ি করে ড্রাইভারকে নিয়ে ওঠার সময় ইমনের দিকে চোখ যায়। একজন ড্রাইভারকে ধরে নিয়ে যায়, আর দুইজন ইমনের কাছে এগিয়ে গিয়ে ইমনের নাকের কাছে হাত নেয় দেখার জন্য বেঁচে আছে কিনা, শ্বাস চলছে কিনা বুঝতে পারে না। তারপর হাত টেনে নিয়ে নাড়ি পরীক্ষা করে। তারপর বুঝতে পারে এখনো বেঁচে আছে। দুজন মিলে পাজাকোলা করে ইমনকে উপরে নিয়ে যায়। এরই মধ্যে একটা সিএনজি দেখতে পায়। লোকটা হয়তো রাত হয় বাড়ি ফিরে যাচ্ছে। এই সিএনজি করে ইরহান গিয়েছে। ইরহানকে পৌঁছে দিয়ে লোকটা মাত্র এসেছে। এই সিএনজি করেই দুজনকে হাসপাতালে নিয়ে যায় লোকগুলো। ইরহান বাজার নিয়ে দরজা একটু ধাক্কা দিতেই খুলে যায়। এই মেয়েটাকে বলেও ঠিক করতে পারল না ইরহান। কত করে বলেছে এভাবে দরজা খুলে রাখবে না, ভিতর থেকে দিয়ে রাখবে, আমি এসে ডাক দিলে তারপর দরজা খুলবে। কত বিপদ আপদ আছে, কিন্তু এই মেয়ে শুনলে তো। দেখো ঠিকই দরজাটা খুলে বসে আছে। ঘরে ঢুকে দেখে চারদিকে অন্ধকার। আশ্চর্য, জ্যোতি এই সময় বাতি বন্ধ করে রেখেছে কেন? ইরহান জ্যোতিকে ডাকতে ডাকতে অন্ধকারে বাতি সুইচের দিকে এগিয়ে যায়। সুইচে চাপ দেওয়ার আগেই হুট করে পিছন থেকে কেউ ঝাপটে ধরে ইরহানকে। ইরহান ঘাবড়ে গিয়েও নিজেকে সামলে নেয়। এটা তার জ্যোতি রানী। স্পর্শে এসে বুঝে গেছে। বুকের কাছে রাখা নরম তুলতুলে হাত দুটো আঁকড়ে ধরে মুখের কাছে এনে চুমু বসায়। হাতের রেশমি ছুরিগুলো তখন মন মাতানো রিনিক জেনিক শব্দে বেজে ওঠে। কি ব্যাপার ম্যাডাম, আজ মনে হয় শাড়ি পরেছে? হুম। আমি তো আমার জ্যোতি রানীকে এখনো শাড়ি পরা অবস্থায় দেখতেই পারলাম না। তারপর জ্যোতির হাত ছেড়ে ইরহান বাতি জ্বালিয়ে বলে, দেখি তো, সামনে এসো, কেমন লাগছে দেখি। জ্যোতি নিজের হাতের বাঁধন শক্ত করে ধরে। কি হলো ম্যাডাম, সামনে আসুন না। এই অদমকে একটু চোখ ভরে দেখার সুযোগ করে দিন। পরে আগে আপনাকে একটা কথা বলার আছে। বলো, শুনি কি কথা। তোমার কণ্ঠের ওই শুনে আমার কানটা ধন্য করি। আপনি আগে চোখটা বন্ধ করুন। কেন? আহ, করুন না।
এত প্রশ্ন কেন করেন? আচ্ছা বাবা, করলাম বন্ধ। বললেই ইরহান তার চোখ দুটো বন্ধ করে ফেলে। একদমই সিটিং করবেন না কিন্তু। আচ্ছা ওকে। জ্যোতি তারপর ইরহানকে ছেড়ে ইরহানের সামনে এসে দাঁড়ায়। তার বোকা পুরুষ কি সুন্দর করে চোখ বন্ধ করেই দাঁড়িয়ে আছে। ইরহান খবরটা পেয়ে যে কি করবে ভাবতেই পারল না জ্যোতি। ইরহানের গলা জড়িয়ে ধরে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বোকা পুরুষ আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। সে দূর দেশে যাওয়ার আগে আমাকে একটা উপহার দিয়ে যাচ্ছে। তারপর ইরহানের একটা হাত নিজের পেটের উপর রেখে বলে, আমার বোকা পুরুষের অস্তিত্ব এখানে। আপনি বাবা হতে চলেছেন। কথাটা বলেই ইরহানের গালে একটা চুমু খেয়ে ইরহানকে ছেড়ে চোখ বন্ধ করে ফেলে জ্যোতি। কিছু সময় পরও ইরহানের কোনো সাড়া শব্দ চোখ খোলে। ইরহান একই দাঁড়িয়ে আছে, কিন্তু এখন চোখ দুটো খোলা। পেটে দৃষ্টিও সেখানে। কি হলো, খুশি হন? জ্যোতির কথা ইরহানে দেয়। জ্যোতি, কি বলেছ আবার বলো তো? আমার মনে হয় আমি ভুল শুনেছি। শোনেননি, সত্যি শুনেছেন। জ্যোতির চোখের দিকে তাকালে জ্যোতির চোখের ইশারায় বলে, হুম। ইরহান আর এক মুহূর্ত দেরি না করে বসে পড়ে। তারপর একটু সরিয়ে পেটে অজস্র চুমু আঁকতে থাকে। থাকে, জ্যোতি, তুমি এটা আমায় কি বললে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। এত কষ্টের মাঝেও আমার মন খুশি হয়ে গেল জ্যোতি। তারপর দাঁড়িয়ে জ্যোতিকে নিজের সাথে মিশিয়ে নেয়। কাদের চোখের পানে অস্তিত্ব টের পায় জ্যোতি। জ্যোতি, এটা কোনো কথা তো? আমি কত কষ্ট করে সাজলাম আর আপনি আমাকে ভালো করে হুম। জ্যোতির কথায় ইরহান জ্যোতিকে ছেড়ে কয়েক কদম পিছিয়ে যায়। তারপর পা থেকে মাথা পর্যন্ত মোহনীয় দৃষ্টিতে দেখতে থাকে। আমার খড়কুটোর বাসায় মনে হচ্ছে আজ নেমে এসেছে। জ্যোতি ইরহানের কথায় দৃষ্টিতে লজ্জা পেয়ে যায়। কথা ঘুরাতে বলে, খাবেন না? অনেকটা রাত হয়ে গেছে তো। খাবো অন্য কিছু। ভাত খাওয়ার খিদে নেই। জজ অন্য কিছু চাইছে। জ্যোতিকে কোলে তুলে নেয়। জ্যোতি লজ্জায় মুখ গোজে। ছোট্ট ঘরটায় ছাদের আলো উকি দিচ্ছে জানালার ফাঁক দিয়ে। ঘরের ভিতর দুজন মানুষ একে অপরের ভালোবাসায় সিক্ত। ইরহানের ভালোবাসায় যখন জ্যোতি অন্য দুনিয়ায় বিচরণ করে, ইরহান জ্যোতির কপালে ছুঁয়ে গেয়ে ওঠে, তুই হবি আর আমি হব চাঁদ। ঘর আমাদের। ভোররাত্রে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায় ইরহানের। জ্যোতি তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। কান্নার আওয়াজ শুনে ইরহানের কপাল কুঁচকে যায়। এত সকালে কে কান্না করছে? কণ্ঠ শুনে মনে হচ্ছে তাসলিমা বানু। ইরহান জ্যোতিকে বালিশের উপর আস্তে করে নিজেকে করে বেরিয়ে যায় দেখার জন্য কি হয়েছে। দাদি, আমার বউ কই গেল দাদি? উনি দাদি কোথায়? উনি পুরুষ কোথায় আপনি? এখনই আমার সামনে আসুন। আপনি আমার সাথে লুকোচুরি খেলছেন তাই না? এই বোকা পুরুষ। মিলিয়ে উঠে জ্যোতি। জ্যোতির দাদির ঘুম ভেঙে যায় জ্যোতি চিল্লানিতে। পাশে ছিল। এরই মধ্যে জ্যোতি চিল্লানি যায়। শোয়া থেকে উঠে তাড়াতাড়ি জ্যোতির কাছে আসে। বউ, শরীর খারাপ লাগছে? তুই ঠিক? আমার বোকা পুরুষ কই দাদি? কই গেছে? তাকে তো আমি দেখতে পাচ্ছি না। জ্যোতির দাদি জ্যোতির পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, নাচ জামাই তো মেলা আগেই বের হয়ে গেছে রে। এখন মনে হয় বিমান উড়ালও দিয়ে ফেলছে। আহ দাদি, এরকম মজা করবা না তো আমার সাথে। আমি মোটেও মজা করার পরিস্থিতিতে নেই। মজা করছি না বউ, সত্যি। নাচ জামাই সে কখন চলে গেছে। এটা কিভাবে সম্ভব? কিছু সময় আগেও তো উনি এখানেই ছিলেন আমার পাশে। বলে কিছু একটা মনে দরপড়িয়ে বালিশ সরিয়ে নিজের মোবাইল বের করে। মোবাইলের সময় দেখে মাথায় যেন বাজ পড়ে যায় জ্যোতির। এত সময় কোথা দিয়ে চলে গেল? এখন সময় ভোর 4:35 আর ইরহানের ফ্লাইট 4টায়। এত সময় সে ঘুমিয়ে কাটিয়ে দিল। তবুও যেন বিশ্বাসই হচ্ছে না তার বোকা পুরুষ তাকে না বলেই চলে গেছে। বিছানা থেকে তাড়াতাড়ি নেমে দরজা খুলে বাহিরে বেরিয়ে আসে। এইদিকে জ্যোতির দাদি চিল্লাচ্ছে, জ্যোতি, এই সময় এই অবস্থা বাহিরে যাস নে। আর তুই কেন ভুলে গেলি? তুই কিন্তু এখন একা না। জ্যোতি, কে শুনে কার কথা? জ্যোতি ততক্ষণে গেটের কাছে এসে উকিঝুঁকি দিচ্ছে। আবছা দিনের আলো এখনো ফোটেনি। জ্যোতি একমনে রাস্তার দিকে তাকিয়ে আছে। তাকে না বলে এভাবে চলে যেতে পারলো? সে কি এতটাই পর যে চলে যাওয়ার আগে বলে যাওয়ার প্রয়োজন মনে করলো না? তাকে গমে রাখে তার বোকা পুরুষ চলে গেল। নানান ভাবনার চিন্তা করতে থাকে জ্যোতি। হুট করে কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠে নিজের ভাবনা থেকে বেরিয়ে আসে জ্যোতি। পিছনে ঘুরে চলছল নয়নে দাদির দিকে। জ্যোতির দাদি জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। স্নেহময় স্পর্শ পেয়ে কান্নারা যেন বেরিয়ে বেরিয়ে আসার পায়তারা করছে।
ঠোঁট কামড়ে ধরেও নিজের কান্না দমাতে পারে না জ্যোতি। দাদি, উনি চলে গেছে আমারে রাইখা। ও দাদি, এমন করে কেউ? সে তো আর চিরদিনের জন্য যায়নি। কয়েক বছর পরেই তো ফিরে আসবে। তুই কাঁদলে না জামাইয়ের ওখানে কি মন টিকবো? তোর চোখের পানিতে তো আরো কষ্ট বাড়বো তার। এত দূরের পথে যাচ্ছে, তুই না কেঁদে দোয়া কর যেন সঠিকভাবে পৌঁছাতে পারে। আর কাঁদিস না বউ, এ সময় এখানে থাকা তোর ঠিক না, ঘরে চল। তোকে সে ইচ্ছে করে ঘুম পাড়িয়ে গেছে, নয়তো এই যে এখন কেমন করছিস এর থেকেও বেশি করতি। আমাকে রাতে আস্তে করে ডেকে আমার দু হাত ধরে অনুরোধ করে বলে গেছে, তোরে যেন দেখে রাখি, তার সন্তানের যেন কিছু না হয়। নাচ জামাই তোকে অনেক ভালোবাসে রে জ্যোতি, বলে জ্যোতিকে ঘরে নিয়ে যেতে থাকে। জ্যোতিও মূর্তির মতো ঘরের দিকে পা বাড়ায়। ঘরে এসে বিছানায় শুইয়ে দেয় জ্যোতিকে জ্যোতির দাদি। তারপর মাথায় হাত বুলিয়ে নানান গল্প শোনাতে থাকে, যেন মেয়েটা একটু ঘুমায়। জ্যোতির চোখে তো আর ঘুম আসবে না। সে সকাল থেকে সবগুলো ঘটনা এক এক করে স্মৃতিচারণ করতে ব্যস্ত। সকালে ইরহান ঘর থেকে বের হয়ে এসে দেখে তাসলিমা বানু আর সকালে কোথায় যেন যাচ্ছে। তাসলিমা বানু আর লিমা কান্না করছে। ইরহান গিয়ে পথ আগলে দাঁড়ায়। তারপর সকলের উপর দৃষ্টি দিয়ে জানতে চায় কি হয়েছে, কোনো ঝামেলা বা কারো কিছু হয়েছে কিনা। ঈশান রাগী চোখে তাকায়, এর জন্যই তো এমন হলো। আবার দেখো এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। ইরহান উত্তরের আশায় সকলের দিকে, কেউ তাকে কোনো উত্তরে দেয়নি, চুপচাপে চলে যায়। ইরহান এদের ব্যবহারে বেশ অবাকও হয়, আশ্চর্য হয়। এদের এখন রাগের কারণটা মাথায় ঢুকলো না। এদের তো সব দিয়ে এসে পড়েছে, নিজে কষ্টে থেকে এদের সুখী করেছে। তাহলে এদের এত কিসের রাগ সে বুঝতে পারল না। এদের কান্না দেখে এগিয়ে আসাটাই ভুল হয়েছে। কিছু মানুষ দয়া দেখানোরও যোগ্য না। ইরহান গেটের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর নিজেও ঘরে চলে যায়। সারাদিন দুজন একসাথেই ছিল। ইরহান আর জ্যোতি কেউ কাউকে চোখের আড়ালি করেনি। সারাক্ষণ ইরহান জ্যোতির পাশে বসে জ্যোতির হাতটা আঁকড়ে ধরে বসেছিল। আর কিছু সময় পর পর এক দৃষ্টিতে তাকিয়েছিল জ্যোতির দিকে। জ্যোতিকে নিজের হাতে খাইয়ে দিয়েছে, কত শত গল্প করেছে, বাচ্চাকে নিয়ে কত কথা বলেছে। দুপুরের দিকে ইরহানের ফোনে একটা ফোন আসে। জানতে পারে ইমনের অ্যাক্সিডেন্টের কথা। আর এও জানতে পারে ইমনের অবস্থা শুরুতে খারাপ ছিল, এখন মোটামুটি ভালোই আছে। এটুকুই জানতে পারে। ইরহান ঈশানকে ফোন করতে নিয়েও করেনি। ওরা যখন বলেনি এসবের কথা, ইরহান তাই আর যাবেও না, দেখতে খোঁজও নিবে না। হয়তো ভালোই আছে। যাবে না বলেও যাওয়ার জন্য মন আনছান করছিল ইরহানের। যতই মা আলাদা হোক, বাবা তো একই। একই বাবার রক্ত বইছে তিনজনের শরীরে। জ্যোতি কি ইরহান ব্যাপারটা বললে জ্যোতি বলে যাওয়ার দরকার নেই। বলেছে যখন ভালো আছে নিশ্চয়ই ভালো আছে। জ্যোতি ইরহানকে আর যেতে দেয়নি। এমনিতে রাতে চলে যাবে। এগুলো সামনে গিয়ে এখন লাভ নেই। এক শয়তান অসুস্থ হয়েছে, বাকিগুলো যদি আবার এমন কিছু করে বা বলে ইরহান কষ্ট পায়, তাহলে জ্যোতি আর যেতে দেয়নি। বিকেলে জ্যোতির দাদিও নিজের সব জিনিসপত্র নিয়ে এসে পড়ে। রাতে যেহেতু ইরহান চলে যাবে তাই বিকেলে এসে পড়ে। প্রথমে আসতে চাননি উনি। নাচ জামাইয়ের বাড়িতে কিভাবে থাকবে, মানুষ কি বলবে। ইরহানের অনেক অনুরোধের পর রাজি না হয়ে আর পারেনি। রাতের খাবার সকলে একসাথেই খায়। জ্যোতির দাদি গিয়ে শুয়ে পড়ে খাবার খেয়ে। ইরহানও জ্যোতিকে নিয়ে শোয়। জ্যোতি ইরহানের বুকে মাথা রেখে প্রচুর কাঁদে। একটাই কথা বলে, আপনার যেতে হবে না বোকা পুরুষ, কোথাও যেতে হবে না। আপনি চলে গেলে আমি থাকবো কি করে? আমার টাকা পয়সা কিছু লাগবে না, আপনি যায়েন না। ইরহান প্রতি উত্তরে কিছুই বলেনি, বুকের মাঝে আগলে ধরেছিল। তারপর বলে, আর কাঁদে না, এবার একটু ঘুমাও। না, আমি ঘুমাবো না। আমি আপনাকে দেখব, একটু ঘুমাবো না। আবার কবে এ বুকে মাথা রাখতে পারবো আমি জানি না। আমি একটু ঘুমাবো না, বলে ইরহানের দিকে তাকিয়ে থাকে ইরহানের বুকে মাথা রেখে। ইরহান জ্যোতির মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। তাকিয়ে থাকতে থাকতে কখন যে জ্যোতির চোখ লেগে যায় আর ঘুমিয়ে পড়ে বুঝতেই পারেনি। এই সুযোগে ইরহান জ্যোতিকে না বলেই চলে গেল। জ্যোতির দাদি ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠায়। জ্যোতির ভাবনায় ছেদ ঘটে। এত সময় আগের কথাগুলো ভাবতেছিল। ভোরের আলো ফুটে গেছে চারদিকে। জ্যোতি শোয়া থেকে উঠে কি মনে করে যেন আলমারিটা খোলে। ইরহানে যতগুলো জামা কাপড় ছিল সবই জ্যোতি দিয়ে দিয়েছিল। কিন্তু এখানে একটা টি শার্ট দেখতে পাই। এটাও তো জ্যোতি দিয়ে দিয়েছিল। টি শার্টের উপরে ইরহানের মোবাইল রাখা। জ্যোতির কলিজাটা মোচড় দিয়ে ওঠে। লোকটা কি বলে ফোনটা রেখেই চলে গেছে? এখন যোগাযোগ করবে কিভাবে? ফোনটা হাতে নিতে দেখে ফোন ফোনের নিচে একটা কাগজ ভাঁজ করে রাখা। জ্যোতি কাগজটা হাতে নিয়ে মেলে দেখে একটা চিঠি। জ্যোতি পড়া শুরু করে, এই যে, আমার বাচ্চার আম্মু, খুব রেগে আছো আমার উপর তাই না?
অনেক কান্নাও করেছো ঘুম থেকে উঠে আমাকে না দেখতে পেয়ে। আমি কি করব জ্যোতিরানী? আমার যে আর কোনো উপায় ছিল না। তোমাকে কান্নারত অবস্থাতে দেখে আমি কখনোই আসতে পারতাম না। আমার যে আসাটা খুবই জরুরি। এখন তুমি আর আমি তো একা নেই। আমাদের মাঝে আরেকজনও আসতে চলেছে। তার কথাটাও তো ভাবতে হবে, তাই না? তুমি একদমই মন খারাপ করবে না। নিজের খেয়াল রাখবে আর আমার বাবুরও। আমি তোমার থেকে বিদায় নিতে পারতাম না কখনোই। আর না এই কথাগুলো তোমাকে আমি সামনাসামনি বলে যেতে পারতাম। তাই তো চিঠির মাধ্যমে জানিয়ে গেলাম। অনেক কিছুই লেখার ছিল কিন্তু কিছুই আমি লিখতে পারতেছি না জ্যোতিরানী। মোবাইলটা কিন্তু আমি বলে ফেলে আসিনি। ওইটা এখন তোমার। আমি ইচ্ছে করেই রেখে এসেছি। আমি ওই দেশে গিয়ে ফোন নিয়ে নিব। এটা ছাড়া আমার জ্যোতি রানীকে দেখব কি করে? আর টি-শার্টটা তোমার জন্যই রেখে এসেছি। আর আমি ওড়না নিয়ে এসেছি। ওড়নার মাঝে তো আমার জ্যোতির ছোঁয়া আছে, তাই না? আর কেঁদো না। নিজের খেয়াল রেখো। আমি জানি আমার জ্যোতি রানী ঠিক পারবে। সে এতটাও দুর্বল নয়। আমি পৌঁছে তোমায় ফোন দিব, ঠিক আছে? ফোনটা নিজের হাতের কাছে রাখবে সবসময়। ভালো থেকো বউ। তোমার বর তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসে। ইতি, তোমার একান্ত বোকা পুরুষ। জ্যোতি চিঠিটা পড়ে ইরহানের টি-শার্টটা বুকের মাঝে আগলে ধরে নিচে বসে পড়ে। চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। মনে মনে একটা কথাই বলছে, আপনার জ্যোতি রানী দুর্বল, খুবই দুর্বল। আপনার ব্যাপারে আমি সব সময় দুর্বল। হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে আছে সকলে। ইমনকে কারো ভালো করে দেখার সৌভাগ্য হয়নি। এক নজরের জন্য একটু দেখতে পেয়েছিল। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ করা। জ্ঞান নেই, এখনো ফিরেনি। তবে ডাক্তার বলেছে যখন নিয়ে এসেছিল তখনকার অবস্থা খুবই গুরুতর ছিল। তখনকার অবস্থা থেকে এখন একটু ভালো। ভালো করে ইমনকে দেখার সুযোগই পাচ্ছে না। নার্স ঢুকতে দিচ্ছে না। ডাক্তারেরও খবর নেই। এসব হাসপাতালে ডাক্তার পাওয়া খুবই দুষ্কর। চিকিৎসা ব্যবস্থাও তেমন ভালো না। অথচ রোগী আর রোগী। ডাক্তার থেকে নার্সের ভাব বেশি। এমন ভাব করে যেন ওরাই ডাক্তার। ঈশান এসে এক নার্সের সাথে ঝামেলা পাকিয়ে বসে আছে। প্রচুর কথা কাটাকাটি করে, এমনকি নার্সের গায়েও হাত তুলতে যায়। তাসলিমা বানুয়া দিনে অনেক কষ্টে ধরে রেখেছে। নয়তো আজ কি যে হতো। ওই নার্স রাগ দেখিয়ে আর এদিকে আসেনি। অন্য নার্স পাঠিয়েছে। এই নার্স আবার বেশ সুন্দরী। এসে ঈশানের সাথে সখ্যতা গড়ে তুলেছে। কি হেসে হেসে কথা বলছে। ঈশান তো চোখই সরাচ্ছে না। চোখ দিয়ে মনে হচ্ছে নার্সের শরীরটা কাঁপছে। দিনা সবই দেখেছে, কিন্তু কিছুই বলতে পারছে না। যদি আবার এখানেই মারা শুরু করে দেয়। দিনা তাসলিমা বানুর দিকে তাকায়, এই আশায় মহিলা নিজের ছেলেকে হয়তো কিছুটা বলবে। কিন্তু না, সব দেখেও না দেখার ভান করে আছে। অথচ তাসলিমা বানুর চোখ দিয়ে বোঝা যাচ্ছে যে তিনি ঠিকই নিজের ছেলের নজর বুঝতে পেরেছেন। দিনার আর এসব সহ্য হলো না। এমনও নার্সের লুতুপুতু। তাই সে বলে একা একাই বাড়ি চলে আসে। নার্সের মাধ্যমে বিকেলবেলা ডাক্তারের দেখা পায়। ডাক্তার এসে ইমনকে ভালো করে চেক করে। তারপর তাসলিমা বানু আর ঈশানকে নিজের চেম্বারে ডেকে নিয়ে যায়। লিমাকে দাঁড় করিয়ে রেখে দুই মা ছেলে ডাক্তারের সামনে গিয়ে বসে। ডাক্তার জানায়, দেখুন, এখানে রাখতে পারবেন ঠিকই, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। ওনার আঘাত খুবই গুরুতর। বড় বড় পরীক্ষা করা লাগবে। আমাদের এখানে ভালো যন্ত্রপাতি নেই। উনি মাথায় আর পায়ে গুরুতর আঘাত পেয়েছে। মাথা থেকে বেশি পায়েরটা। অপারেশন করা লাগবে। শহরে নিয়ে যান। বেশি দেরি করবেন না। নয়তো যা অবস্থা, পা কেটে ফেলে দেওয়া লাগবে। যা করার দ্রুত করুন। ঈশান জিজ্ঞেস করে কি পরিমাণ টাকা লাগতে পারে। ডাক্তার জানায় টাকা লাগবে প্রচুর, লাখের উপরে, কিন্তু পরিমাণ কত জানা নেই। তাসলিমা বানুর কলিজা মোচড় দিয়ে ওঠে। এসব শুনে হাঁটতেও কষ্ট হচ্ছে। তার ভালো ছেলেটা কিভাবে পড়ে আছে। এখনো কত কত টাকা লাগবে। টাকার ব্যাপার না, এখন যে ছেলেটা কষ্ট পাচ্ছে, তাদের যে এত হয়রানি করতে হচ্ছে, এসব কিছুই ইরহানের জন্যই হয়েছে। তার ছেলেটা অসুস্থ হয়ে মৃত্যুর সাথে লড়াই করছে, সবই ইরহানের জন্য। মনে মনে বলে, তোর কোনোদিনই ভালো হবে না ইরহান। কোনোদিন ভালো হবে না তোর। তোর জন্য আমার কোল খালি হয়ে যেত। তুই সুখের সন্ধানে ছুটিস না কেন? তুই সুখ পাবি না। আমার সুস্থ সবল ছেলেটা বাড়ি থেকে বের হয়ে এখন হাসপাতালে পড়ে আছে। আমার কথা মতো চলতে তাহলে কিছুই হতো না। সবাই সুখে থাকতাম। তাসলিমা বানু দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে এমনকি এক পলক দেখে ঈশানের দিকে তাকিয়ে বলে, শহরে যাওয়ার ব্যবস্থা করতে। আর দেরি করা যাবে না। আরো আগে নিয়ে যাওয়া উচিত ছিল। কেন যে এসব ডাক্তার আর হাসপাতালকে ভরসা করতে গেল। ঈশান সম্মতি জানিয়ে সব ব্যবস্থা করতে গেল। ওদিকে ঈশানও যেতে চেয়েছিল ইরহানের ক্ষতি করতে, কিন্তু ইমন বলেছে নিচে যাবে। ঈশানের দ্বারা নাকি কিছুই হবে না।
এত সুযোগ পেয়েও সে কাজে লাগাতে পারেনি। এবার ইমনই সব করবে। ইমনের কথা শুনে প্রথমে প্রচুর রাগ উঠে গিয়েছিল। বলেছিল আমিই যাবো, এবার দেখিয়ে দিব। কিন্তু ইমন দেয়নি। ভাগ্যিস দেয়নি, নয়তো ইমনের জায়গায় ঈশান থাকতো। কথাটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে ঈশান। ইরহান চলে গেছে আজ 2 দিন হলো। গিয়ে ফোন করেছিল জ্যোতির কাছে, কিন্তু সে ফোন ধরেনি। ইরহান ভেবেছে জ্যোতি হয়তো ঘুমায়, নয়তো ফোনের কাছে নেই, এজন্য ধরতে পারেনি। তাই দাদির কাছে ফোন দিয়ে জানায় সে ঠিকঠাকভাবে পৌঁছাতে পেরেছে, কোনো অসুবিধা হয়নি। ওই দেশে যাওয়ার একদিন পরে নতুন ফোন কিনে ইরহান। তার জ্যোতি রানীর সাথে যে কথা বলতে হবে, এক নজর দেখতে হবে, নয়তো বুকে তোলপাড় কোনোভাবেই শান্ত হবে না। ওই মেয়েটার মুখের দিকে তাকালে আপনা আপনি মনটা শান্ত হয়ে যাবে। কল দেয় জ্যোতিকে ইরহান, কিন্তু বেজে বেজে কেটে যায়। জ্যোতি রিসিভ করে না। অগণিত বার কল দিয়েও জ্যোতিকে পায় না। কয়েকবার কল রিসিভ হয়, ইরহান উৎসাহের সাথে কথা বলতে চায়। অপর পাশের ব্যক্তির গলা শুনে ইরহানের সব উৎসাহ হারিয়ে ফেলে। জ্যোতি কল রিসিভ করে দাদিকে ধরিয়ে দিয়ে নিজে ঘর থেকে বের হয়ে যায়। জ্যোতির দাদি বলেও ইরহানের সাথে একটু কথা বলাতে পারে না। জ্যোতির ব্যবহারে ইরহান খুবই কষ্ট পায়। মেয়েটা কি বুঝতে পারে না তার কণ্ঠস্বর শোনার জন্য, তার এক নজর দেখার জন্য একটা মানুষ কতটা তৃষ্ণার্ত হয়ে আছে। ইরহান কল করা থামায় না। দেখবে কত সময় তার জ্যোতি রানী কথা না বলে অভিমান করে থাকতে পারে। ইরহান কল দিলে জ্যোতি এক দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে থাকে, ইচ্ছে করে লাফিয়ে পড়তে, কল রিসিভ করে তার বোকা পুরুষকে দেখতে। কিন্তু এখন দেখলে যে নিজেকে ঠিক রাখতে পারবে না। যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক, জ্যোতি তো ভালো নেই, একদম ভালো নেই। ইরহান যেদিন চলে গেছে ওই দিন থেকে স্কুলে যায় জ্যোতি। বাড়িতে থাকলে একদম ঠিক থাকতে পারবে না। ইরহান চলে যাওয়ার আগে বলে গেছে যেন স্কুলে পড়ানো ছেড়ে দেয়। এই শরীরে আর কোনো কিছুই করতে হবে না। জ্যোতি বলেছে আরো কয়েক মাস পর ছাড়বে। বাড়ির সব কাজ জ্যোতিই করে। দাদি বউকেও জ্যোতিকে আটকাতে পারে না। তার সেই একই কথা, তুমি কয়দিন বিশ্রাম নাও, আমি এখন করি, পরে তুমিই সব করো। আজও জ্যোতি রান্নাঘরে সকল কাজ করে স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে যায়, কিন্তু ফোন নিতে মনে থাকে না। বাড়িতেই পড়ে থাকে। স্কুল ছুটির পর জ্যোতি আর সীমা একসাথে গল্প করতে করতে হেঁটে হেঁটে আসছে। দুইজন বান্ধবী হয়ে গেছে। সবকিছু একজন আরেকজনকে শেয়ার করে। নানান কথার মাঝে সীমা বলে ওঠে, এই জ্যোতি জানিস, আমার উনি আমাকে আজ সকাল সকালে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়েছে। আজ বিকেলে বলেছে দেখা করার জন্য। শাড়ি পরে যাবো ভাবতেছি, কেমন হবে রে? জ্যোতি হাঁটতে হাঁটতে সীমার দিকে তাকিয়ে বলে, ভালোই হবে, শাড়ি পরেই যা। সীমার মুখে কি উৎফুল্লতা! তার প্রিয় মানুষটার সাথে দেখা করা নিয়ে। সীমা রাগ পরে রাখা, কয়েকদিন পরে উঠিয়ে নিবে তাকে। কয়েকদিন পর দেখা হবে, বুঝলি জ্যোতি? এই ভালোবাসা দিবস নিয়ে কত কিছুই না ভেবে রেখেছি। জ্যোতি চুপচাপ সীমার কথা শোনে। এই জ্যোতি, ভাইয়া তোকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানায়নি? দেশে থাকলে আজ মনে হয় তোর দিনটা খুবই স্পেশাল করে দিত। উনি দেশে থাকতে আমার প্রতিদিনই স্পেশাল ছিল। আর এসব আমি পালন করি না। প্রবাসীর বউদের আবার ভালোবাসা দিবস? একাকিত্বই তাদের সঙ্গী। দিনে সংসারের কাজ, রাতে অপূর্ণ কিছু স্বপ্ন, চাওয়া নিয়ে ঘুম। এটাই তো জীবন। কথাটা বলে যদি জোরে জোরে হেঁটে গেট পেরিয়ে বাড়ির ভিতর ঢুকে যায়। সীমা ওইখানে দাঁড়িয়ে যদি যাওয়ার দিকে তাকিয়ে রয়। মেয়েটা যে কি কষ্ট নিয়ে ফেললো। কাল দেখা হলে আগে সরি বলে নিবে, ঠিক করে নেয় সীমা। তারপর নিজেও নিজের বাড়িতে চলে যায়। ঘরের কাছে আসতে জ্যোতিকে বকাবকি শুরু করে দিয়েছে। কি তামাশা শুরু করছিস তুই সেরি? পোলাডারে কষ্ট দিয়া তুই ঢ্যাং ঢ্যাং বেড়াস? বলি কার লাগে গেছে সে দূর দেশে? নিজের পেটের দায়ে তো আর অন্য দেশে পাড়ি জমায় নাই। নিজের এক পেট ছিল, চাইলে দেশে পইরেই থাকতে পারতো। যেখানে রাইত ওইখানেই গাইত। তোরা নিজের পোলাপাইনের কথা চিন্তা করেই তো সব মায়া ত্যাগ করে গেছে। তুই কি শুরু করলি? ওই তুই ছেলেটার পাশে থাকবি, যেন সে মন খারাপ না করে, সেদিকে তুই খেয়াল রাখবি। আর তুই কিনা কথাই বলস না। এই যে একের পর এক কল দিতেছি, এটা তোর শরীরে লাগে না? থাকতে মূল্য দিতে শিখ। এত অবহেলা করিস না, পরে নয়তো আফসোস করবি। দাদির মুখে এই কথাগুলো শুনে জ্যোতির বুকটা ধক করে ওঠে। তাড়াতাড়ি বড় বড় পায়ে ঘরে ঢুকে জ্যোতির দাদি জ্যোতির যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। এবার ঠিক কলও ধরবে আর কথাও বলবে। এই কথাগুলো না বললে আরো কয়েকদিন মনে অভিমান পুষে রাখতো। এতে করে দুজনেই কষ্ট পেত। ইমনকে ডাক্তার বলার কয়েক ঘন্টা পরে শহরের উদ্দেশ্যে নিয়ে যায়। সব ব্যবস্থা খুব দ্রুতই করা হয়েছে।
আরো আগে নিয়ে যাওয়া উচিত ছিল। এইখানে ফেলে রাখা একদমই ঠিক হয়নি। শুধুই কষ্ট করেছে। শহরে ভালো একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমনকে। ডাক্তার ইমনের সব পরীক্ষা নিরীক্ষা করে ভালো করে। এখানে উনি জানায় মাথাটা তেমন কোনো সমস্যা নেই। সমস্যা হলো পা নিয়ে। পায়ে অপারেশন করা লাগবে। খুবই বাজেভাবে আঘাত পেয়েছে ডান পায়ে। ২ দিনের ভিতরে অপারেশন করানো লাগবে। নয়তো পা কেটে ফেলে দিতে হবে। আর এই অপারেশন করেও পা ঠিক হবে কিনা সেটারও ডাক্তাররা সিকিউরিটি দিতে পারছে না। অপারেশনের কয়েক মাস পর পা ঠিক হলেও হতে পারে, না হলেও পারে। ঠিক না হলে ডান পায়ে কখনো হাঁটতে পারবে না। সব শুনে তাসলিমা বানু বলে, অপারেশন করার জন্য। এত শত ভেবে এখন কাজ নেই। আগে অপারেশনটা করার পরেরটা পরে দেখা যাবে। ডাক্তার জানায় অপারেশনে অনেক টাকা লাগবে। সাথে সকল খরচ মিলিয়ে ৩ লাখের মতো পড়বে। এত টাকা শুনেও তাসলিমা বানু চুপ। যত টাকাই লাগুক এখন তার টাকা চলবে না। ডাক্তারকে বলে দেয় অপারেশনের সব ব্যবস্থা করার জন্য। ঠিক সময়ে এনে টাকা জমা দিয়ে দিবে। এত কিছুর মাঝে ঈশান ছিল নির্বাক। তার মাথায় ছোটখাটো একটা বাজ পড়েছে। এত টাকা লাগার কথা শুনে। তাও যদি ডাক্তার নিশ্চয়তা ঠিক নিশ্চয়তা পুরো টাকা খরচ করার দিনে ওদের উনি বাড়িতেই রয়ে গেছে। লিমাকে তাসলিমা বানু ইমনের কাছে রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। তারও খবর পেয়ে নাকি আসতেছে এখানে। এত কিছুর মাঝে লিমা তার পরিবারকে খবরটা বলতে একদমই ভুলে গেছে। শহরে আসার পথে তাদের জানিয়েছে। তাসলিমা বানু লিমার পরিবার থেকেই এসব টাকা শোধ তুলবে ভেবে নেয়। আপাতত নিজে থেকে এসব নিয়ে ঝামেলা করলে এখন চলবে না। তাই পরে এসব নিয়ে আলোচনায় বসবে। বাড়ি থেকে টাকা আনার উদ্দেশ্যে রওনা দেয় তাসলিমা বানু আর ঈশান। বাসে বসে ঈশান, এসবের কি দরকার মা? ডাক্তার তো কোনো নিশ্চয়তা দিতে পারছে না পা ঠিক হবে কিনা। শুধু টাকাগুলো জলে ফেলবে। তাসলিমা বানু ঈশানের কথা শুনে বড় বড় চোখ করে তাকিয়ে বলে, এসব তুই কি বলছিস ঈশান? ও তোর ভাই হয়। আমি জানি ও আমার ভাই। তোমার তো আর এক ছেলের কথা ভাবলে চলবে না মা। আমার কথাও ভাবতে হবে। আমারও তো ভবিষ্যৎ আছে। এখন তো সব টাকা দুজনের ভাগ থেকেই যাবে। অপারেশন হবে, ভাইয়ের টাকার ভাগ তো আমার থেকেও চলে যাবে। তুই কি বলতে চাইছিস? সোজাসুজি বল তো ঈশান। এই অপারেশন ২ দিনের ভিতর করতে হবে, এরই মধ্যে তুমি সব ভাগাভাগি করে দাও। মায়ের অপারেশনের টাকা তার ভাগ থেকেই যাক। আমার ভাগ থেকে কেন যাবে? বাহ! এই না হলে ভাই, বড় ভাই অসুস্থ হয়ে পড়ে আছে, আর তার চিকিৎসার জন্য টাকা ভাগ থেকে। সবাই পর মা। তাছাড়া আমার কথা ব্যাপার। আমারও তো ভবিষ্যৎ আছে। তাসলিমা বানু ঈশানের দিকে কিছু সময় তাকিয়ে থেকে কিছু একটা ভাবে। তারপর ঈশানকে বলে, ঠিক আছে, কাগজপত্র আমি তোদের ২ জন আর অপারেশন ইমনের বাগ থেকেই যাবে। কথাটা শোনা মাত্র ঈশানের মুখে হাসি ফুটে ওঠে। টাকার টেনশনে এত সময় মাথা ছেড়ে যাচ্ছিল। এখন স্বস্তি। এখন আর নিজের বাগ থেকে একটা টাকাও যাবে না। ঘরে ঢুকে জ্যোতি তার বোরকা না খুলে ফোন নিয়ে বসে। কিন্তু এ কি, লাস্ট কল এসেছে আরো আধা ঘন্টা আগে। তাই অনেক সময় ফোনের দিকে তাকিয়ে রয়। কল না আসায় ফোনটা বিছানায় রেখে উঠে দাঁড়ায়। তারপর ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে বোরকা খোলে। এখনো ফোনে কল না আসায় যায় হাত মুখ ধোয়ার জন্য। হাত মুখ ধোয়ার পর এসে আবার নেয়। কিন্তু ইরহান আর ফোন দেয় না। নিজেও দিতে পারছে না, হাত পা কেমন কাঁপছে। জ্যোতি বুঝে গেছে নিজে থেকে দিতেও পারবে না। ফোনের দিকে তাকিয়ে ভাবলো, ইরহান কল দিতে দিতে একটু সাজুগুজু করে নেওয়া যাক। উঠে গিয়ে মাথাটা ভালো করে আঁচড়িয়ে নেয়। চোখে কাজল দেয়, ঠোঁটে হালকা একটু লিপস্টিক। তারপর আবার মোবাইল হাতে নিয়ে বসে। কিন্তু কিসের কি? ইরহান তো কলই দিচ্ছে না। ২ ঘন্টা ধরে বসে ভিতরের অস্থিরতা কাজ করতে থাকে জ্যোতির ভিতর। তার বক এখন আর কল কেন করছে না? কি রাগ করেছে? এরই মধ্যে জ্যোতি ঘরে ঢুকে দেখে জ্যোতি ফোন হাতে নিয়ে ফোনের দিকে তাকিয়ে হাসে। কি রে জ্যোতি, কথা হয়েছে নাচ্চা মেয়ের সাথে? জ্যোতি ছলছল নয়নে তাকা তার দাদির দিকে। ধরা গলায় বলে, দাদি, উনি আর কল দিচ্ছে না কেন? কথা হয় না, মনে হয় কাজে আছে। চিন্তা করিস না, সময় হলে কল দিবে। এসে খেয়ে নে তুই। তুমি, আমি ওনার সাথে কথা বলে পরে খাবো। এখন বুঝতে পারছিস অপেক্ষা করেও কেমন লাগে? এরই মধ্যে জ্যোতির ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে বোকাপুরুর নামটা, যেটা জ্যোতি নিজেই দিয়েছে ইরহানের নতুন নাম্বারে। জ্যোতির দাদি বুঝতে পেরেছে ইরহান কল দিয়েছে। তাই জ্যোতিকে চোখের ইশারায় কথা বলতে বলে সে বেরিয়ে যায়। জ্যোতি কাঁপা কাঁপা হাতে কল রিসিভ করে, গলা শুকিয়ে গেছে। কলটা রিসিভ করতে ইরহানের হাস্যোজ্জ্বল মুখটা চোখে ভেসে ওঠে। জ্যোতি ফোনটা হাতে নিয়ে ইরহানের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বালিশে মাথা রেখে শোয়। প্রথম কয়েকটা কথার সাথে দুজনের দিকে অপলকে তাকিয়ে রয়েছে।
কিছু সময় পর ইরহান নীরবতা ভেঙে বলে ওঠে, বাচ্চার আম্মু, এই বাচ্চার আম্মু। ও রানী। ইরহানের আদুরে ডাক শুনে যুথি চোখ দিয়ে অশ্রু জড়তে থাকে নীরবে। কিছু বলবা না? আমার সোনার ময়না পাখি, চোখে কাজল দেওয়া পাখি। আমার জন্য জানি রে, দূরপ্রবাস থাকি একলা লাগে খুব। চোখের সামনে বাইসা ওঠে সোনা পাখির মুখ। আমার পোড়া বুক। চুপ করে থাকেন। বোকা পুরুষকে আর সে কষ্ট দিবে না। কেমন আছেন আপনি বোকা পুরুষ? আহ, এত সময় কেমন ছিলাম নিজেও জানি না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আমার বাচ্চার আম্মু কেমন আছে দেখে হচ্ছে, ভালো করে দেখে বলুন তো কেমন আছে। রাতে ঘুমাও না, চোখ দেখেই কেউ একজন ঘুমের মধ্যে রেখেই চলে, তাই ঘুমের সাথে আমি আড়ি করেছি। ঘুমের মধ্যে না রেখে আমি আর এই জন্মে এই দেশে আসতে পারতাম না। যাই হোক, ঘুমাবা আর খাবার খাইবা। অনেক হয়েছে। দুপুরে খেয়েছো? হুম, পরে খাবো। পরে না, এখন খাবার নিয়ে আসো যাও। আমি লাইনে আছি। মোবাইলেরটা বালিশের মাঝে সুন্দর করে রাখো আর গিয়ে খাবার নিয়ে আসো। খেতে খেতেই কথা বলতে পারবা। জুথি আর অমত করেনি। আসলে খুদ প্রচুর খিদে লেগেছে। গিয়ে খাবার নিয়ে এসে বসে। খেতে খেতে ইরহানকে জিজ্ঞেস করে, আপনি সকালে খেয়েছিলেন? হ্যাঁ। জুথি খাওয়া শেষ করে এসে আরেকটা বালিশ এনে শোয়, মোবাইল বরাবর হয়ে। এবার চোখ বন্ধ করে ঘুমাও তো। এই কয়দিন ঘুমাওনি তুমি ঠিক মতো। না, আমি ঘুমালে আবার আপনার দেখা কখন পাবো আমি জানি না। আমি কল কাটবো না। তুমি ঘুমাও। তুমি ঘুমাইলে পরেই আমি কল কাটবো। কার ফোনের দিকে তাকিয়ে থাকতে থাকতে একটা সময় ঠিকই ইরহান স্বস্তির নিঃশ্বাস ছেড়ে। তারপর কল কেটে কাজে লেগে পড়ে। জ্যোতির এখন সময় যেন কাটতেই চায় না। শুধু এই আশায় দিন পাড়ি দেয় কখন সময় হবে তার পোকা পুরুষ তাকে কল দিবে। আর সে ওই মুখখানা দেখে তৃষ্ণার্ত হৃদয়ে তৃষ্ণা মেটাবে। প্রতিদিন নিয়ম করে কথা হয়, দূরত্ব বাড়লে নাকি ভালোবাসা কমে যায়। ইরহান জ্যোতির ভালোবাসা এক ফোঁটাও কমেনি, দিনকে দিন বেড়েই চলছে। পরিবারের পবিত্র ভালোবাসাগুলো বুঝি এমনই হয়। আজ শুক্রবার, কাল অনেক রাত পর্যন্ত জেগে কথা বলেছে জ্যোতি ইরহানের সাথে। ইরহান কত বলেছে ঘুমাও এখন, প্রচুর ঘুমের দরকার, নয়তো শরীর খারাপ করবে। জ্যোতি সে একই কথা, এসবে শরীর না আমার, আপনার সাথে বলতে পারলে আর মন ভরে আপনাকে দেখলে শরীর মন দুটোই খারাপ হবে আমার। জ্যোতি একটু ভেলা করে ঘুম থেকে ওঠে, তারপর আস্তে আস্তে বিছানা থেকে নেমে হাত মুখ ধুয়ে আসে। হাত মুখ ধুয়ে এসে দেখে জ্যোতির দাদি খাবার নিয়ে বসে আছে। জ্যোতির খাবার খেতে ক্ষুধা লেগে গেছে, তাই দেখে না তাড়াতাড়ি খেতে বসে পড়ে। খেতে খেতে দাদিকে জিজ্ঞেস করে, দাদি তুমি খাইছো? না, খাবো। তুই আগে খাওয়া শেষ কর। কি বলো, কত তো বেলা হয়ে গেছে, এখনো না খেয়ে বসে আছো কেন? আমার সাথে খেতে পারতে। আমি খেয়ে নি বাবু, তুই টেনশন নিস না, তুই ভালো করে খা। খেয়ে নিও কিন্তু তুমি। হুম, খেয়ে নিব। যদি খাবার শেষ করে পুকুর পাড়ের দিক থেকে একটু ঘুরে আসে, নয়তো বসে থাকতে থাকতে হাঁটু আর কোমর ধরে যায়। হাঁটাহাঁটি করে এসে ফোনটা হাতে নিয়ে বসে। তার মানুষটার কল দেওয়ার সময় হয়ে গেছে। ঠিক টাইমে ইরহান কল দেয়। জ্যোতি কলটা রিসিভ করে সালাম জানায়। ইরহান সালাম দিয়ে জানতে চায়, আমার বাচ্চার আম্মুর শরীর ঠিক আছে? একদম ঠিক আছি। সকালের খাবার খেয়েছো? হ্যাঁ। আপনি খেয়েছেন? এই তো মাত্র খেয়ে তারপর তোমাকে কল দিলাম। ফোনটা একটু পেটের কাছে নাও তো, দেখি সে কতটুকু বড় হয়েছে, কেমন আছে। যদি পেটে হাত দিয়ে দেখায়, এখনই কি বড় হবে? আমাকে দেখে বোঝা যায় না। চিন্তা করবেন না, সে ভালো আছে। কিন্তু একটা কথা বলুন তো, কি আপনি এরকম শুকাইতেছেন কেন? জ্যোতির কথা ইরহান মুচকি হেসে বলে, তাই নাকি? আমি শুকিয়ে গেছি? কি করব বলো? এখানে তো আর বউয়ের ভালোবাসা আদর কিছুই পাচ্ছি না। আর না হাতের রান্না খেতে পারছি, তাই মনে হয় শুকিয়ে যাচ্ছি। ব্যাপার না, সব কিছু রাখো। দেশে গেলে বেশি করে আদর ভালোবাসা জানাই দিও। যাহ, আমি মজা করছি না। শুকাইনি বাচ্চার আম্মু। আমি আগের মতো ভালোবাসার মানুষগুলোর কাছে এমনই মনে হয়। আমার কথা ছাড়ো তো, তুমি ঠিক সময় খাবার খাবে। আর কত খাবো? খেতে খেতে দেখেন না মোটা হয়ে যাচ্ছি। এসব বলে না, আমি কাজ করি। যখন যেটা খেতে মন চাইবে, যেটা পড়তে বা কিনতে মন চায় কিনে ফেলবা। যত মোটা হওয়ার হও, আমার কোনো সমস্যা নেই। মোটা হওয়ার ভয়ে খাওয়ার কোনো অনিয়ম করবা না, টাকারও কোনো চিন্তা করবা না। শুনে আজ বিকেলের দিকে গিয়ে তোমার নামে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আস। আমার দেশে থাকতেই খোলা দরকার ছিল, কিন্তু আমার মনে ছিল না। তারপর ওই দিক দিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে একটু চেক আপ করিয়ে আসবা।
বাজার সদাই নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। রাস্তার ওই পাশে লিয়াকত আছে না? ওরে আমি বলে আসছি প্রতি সপ্তাহে বাজার কি সে করে দিবে। কি, কি লাগবে লিস্ট করে দিবা, ও এনে দিবে। আমি এখান থেকে ওকে টাকা পাঠিয়ে দিব। যা, যা লাগবে বলে দিবা, এনে দিবে, বুঝছো? ইরহানের কথা মতো যুথি দাদিকে নিয়ে গিয়ে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলে আসে। চেকআপও করিয়ে আসে। ইরহান কল দিয়ে যখন বলে কি লাগবে বলতে, তখন লজ্জা বা সংকোচ পাবে না বাচ্চার আম্মু? জ্যোতি তখন হুট করে বলে ওঠে, আমার আপনাকে লাগবে বোকা পুরুষ। ইমনের অপারেশন হয়েছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত আর পায়ের জন্য সব মিলিয়ে 1 সপ্তাহ হাসপাতালে থাকতে বলেছে। এদিকে তাসলিম জায়গা সম্পত্তি দুই ছেলের নামে সমান ভাগে ভাগ করে দিয়েছে। ঈশান তাসলিমা বানুর সাথে ভাব জমিয়ে একটু বেশি চেয়েছিল। ঈশান ছোট, ছোটদের নাকি বেশি দিতে হয়, আরো নানান কথা যুক্তি দিয়েছে। তাসলিমা বানু শুনেও কানে তুলেনি, দুজনকে সমান ভাগই দিয়েছে। সবকিছু নিজের নামে পেয়ে ঈশানের এখন পাত্তাই পাওয়া যায় না। ইমনের অপারেশনের সময়ও ছিল না, একবার দেখতেও যায়নি। তাসলিমা বানু এই বয়সে কি করে একা একা শহরে যাবে? শেষে দিনাকে নিয়ে যায় ইমনের কাছে। ইমনের আর 2 দিন পর রিলিজ দিবে। লিমা বলে দিয়েছে ইমনকে নিয়ে সে তার বাপের বাড়িতে উঠবে। এখানে ইমনকে দেখাশোনা করার অনেক লোক আছে। মোট কথা লিমার ওই বাড়িতে যেতে চাইছে না। যার জন্য এতদিন ওই বাড়িতে পড়েছিল, সেই কাজ হয়ে গেছে। জায়গা জমি ইমনের নামে পেয়ে গেছে। এখন ওই বাড়িতে গিয়ে এই বুড়ির মুখ ঝামটা শোনার কোনো ইচ্ছে নেই। অনেক তো সহ্য করেছে, আর করবে না। এখন ইমনের পা ঠিক না হলে নাই, লাঠি দিয়ে হাঁটলেও লিমার কোনো সমস্যা নেই। সে এখন বাপের বাড়িই থাকবে। তাসলিমা বানু আর কি বলবে, লিমার কথাতেই রাজি হয়ে যায়। এ বয়সে আসলে সে ইমনের ভালো করে দেখাশোনা করতে পারবে না। এর থেকে ইমন সুস্থ হওয়ার আগ পর্যন্ত না হয় থাকুক সেখানে। লিমার মা জোহান আছে, ভালো মতো সেবা যত্ন করতে পারবে মেয়ের জামাইয়ের। তাসলিমা বানু তো আর জানে না তার ছেলের বউ তার মতোই পেয়েছে। ঈশান এখন হাসপাতালের ওই নার্সের পিছনে পড়েছে। কাজ নেই, সারাদিন মেয়েদের পিছনে ঘোরাই তার স্বভাব। নার্সটা প্রথম কয়েকদিন পাত্তা না দিলেও এখন ঈশানের সাথে নানান জায়গায় ঘুরতে যায়। ঈশানকে এখন হাসপাতালের সামনে প্রায় দেখা যাচ্ছে। দুজন যেমন নতুন করেছে। ঈশানের জন্য দিকে এখন মন নেই। সে যে করেই হোক তাকে এই সূচনা নামক সুন্দরী রমণীকে নিজের করে একদিনের জন্য হলেও পেতে হবে। অনেক ঘুরিয়েছে, তারপরে এই মেয়ে ঈশানের পিছন পিছন ঘুরবে। বিকেলবেলা যদি ইরহানের সাথে ভিডিও কলে কথা বলতে বলতে, এটা তার প্রতিদিনের অভ্যাস। ইরহানকে কলে রেখে ঘুমানো। মাঝে মাঝে বলে এটা আপনার শাস্তি। মাঝে রেখে আপনি চলে গিয়েছিলেন না, এখন প্রতিদিন আপনাকে আমি কলে রেখে ঘুমাবো। ইরহান জ্যোতির আবদার হাসি মুখেই মেনে নিয়েছে। বউকে শান্তিতে ঘুমাতে দেখলে ইরহানের শান্তির হাওয়া লাগে। জ্যোতি ঘুমের মাঝে মাথায় কারো আদুরে স্পর্শ পায়। কেউ সযত্নে মাথায় হাত বুলিয়ে আস্তে করে তাকে ডাকছে। কয়েকবার ডাকার পর বুঝতে পারে দাদি তাকে ডাকছে। চোখ পিটপিট করে তাকায় জ্যোতি। গুম গুম কণ্ঠে বলে, কি হয়েছে দাদি, ডাকছো কেন? উঠে বসতো, দেখ কে এসেছে। তোর সাথে কে দেখা করছে? কে এসেছে? প্রশ্ন করে উঠে বসে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় জ্যোতি। কাজটা তুমি একদমই ঠিক করোনি তাসলিমা, একদমই না। এর ফল তোমাকে হবে। চরমভাবে ভুগবে তুমি। সব বাপকেও তুমি আমার সহজ সরল ছেলে দিয়েছ। এর জন্য তুমি কি শাস্তি পাবে তুমি ভাবতেও পারছো না। যাদের জন্য তুমি আমার বড় ছেলের মাথা ঘাম পায়ে ফেলা পরিশ্রম করার রোজগার নিজের করেছ, একদিন তারাই তোমাকে পথে বসাবে, তোমাকে দাঁড়িয়ে দিবে। তুমি শান্তি পাবে না। তাসলিমা বানু ভীত স্বরে বলে, না, কখনো এমন কোনো দিনও হবে না। আমার ছেলেরা কখনোই এমন করবে না। করবে করবে, সবুর করো। সবার ক্ষেত্রে সবুরের ফল মিষ্টি হলেও তোমার ক্ষেত্রে তার উল্টো হবে। মাত্র তো এক ছেলের শাস্তি, একটাও ঠিক শাস্তি পাবে দেখে নিও। বলেই আবার হাসতে থাকে। লজ্জা করছে না এমন কথা বলতে? বলে যেও না, ইরফান তোমার সন্তান, ইমন আর ঈশানও তোমার সন্তান। বাপ হয়ে নিজের ছেলেদের শাস্তি, কষ্ট পাওয়ার কথা বলছো? হতে পারে ওরা আমার ছেলে, আমার রক্ত, কিন্তু ওরা আমার মতো হয়নি, হয়েছে তোমার মতো। আর অপরাধীরা শাস্তি পাওয়ারই যোগ্য। নিজের ছেলে বলে যে তা তো নয়। সবাই পাবে শাস্তি। না বলে চিৎকার দিয়ে লাফিয়ে ওঠে ঘুম থেকে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কাঁপা কাঁপা হাতের পাশে টেবিল থেকে পানির গ্লাস নিয়ে পানি খেতে থাকে। হাত কাঁপতে থাকা কিছুটা পানি নিজের শরীরেও পড়ে। পানি খেয়ে কিছু সময় নিজেকে স্বাভাবিক করে। এত সময় স্বপ্ন দেখেছে, এগুলো ইরহানের বাবাই বলেছে তাসলিমা বানুকে। বুড়োটা মরেও শান্তি দিচ্ছে না আমাকে, ঘুমের মধ্যে এসেও জ্বালাচ্ছে। বেঁচে থাকতে কি জ্বালানো কম পড়ে গিয়েছিল নাকি? বেঁচে থাকতে আহ্লাদি করে কত কিছু করে সম্পত্তিগুলো নিজের নামে করতে চেয়েছে, পারেনি।
সে কি নিজের আগের বউয়ের ছেলেকে অর্ধেক সম্পত্তি দিয়ে গেছে। এজন্য বুড়োটা দুই চোখের বিষ ছিল তাসলিমা বানুর। স্বপ্নকে বেশি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়ে বিছানায়। মাত্র মনে হয় ভোর ৪টা কি ৫টা বাজে। আরো অনেক সময় ঘুমাতে পারবে। ওই দিন যথি ঘুম থেকে উঠে সীমাকে দেখতে পায়। সীমাকে দেখে বেশ অবাক হয়ে যায় যথি। না বলে হুট করে চলে আসে, কিছুটা চিন্তিত হয় কিছু হয়েছে কিনা। সীমাকে বসতে বলে, বিস্কুট চানাচুর দিতে বলে দাদিকে। দাদি সব আনতে গেলে সীমা বলে, আরে কি বলো, কিছু লাগবে না। যুথি বলে, তা কি হয় নাকি? বান্ধবীর বাড়িতে এসেছ, খালি মুখে যেতে দিব না। সে যাই হোক, এটা বলো যুথি, তোমার শরীর ঠিক আছে? হুম, আলহামদুলিল্লাহ ভালো। কিছু কি হয়েছে সীমা? না মানে হুট করে এলে যে। সব ঠিক আছে তো? সবই ঠিক আছে। তারপর লাজুক হেসে বলল, আমি তো একটা বিশেষ কারণে এসেছি। কি কারণ? সামনের সপ্তাহে আমার বিয়ের অনুষ্ঠান করবে, তার দাওয়াত দিতে এসেছি। তোমার শাশুড়িদের বাবাই দিয়েছে। তোমাকেও তিনি দিতে চেয়েছিলেন, আমি না করেছি। বলেছি আমার বান্ধবীকে আমিই দিব। না করতে পারবে না কিন্তু যুথি, তোমাকে যেতেই হবে। এটা আমার অনুরোধ, আশা করছি তুমি রাখবে। দাদিকে নিয়ে যাবে সাথে। যুথি হাসি মুখে সীমার দাওয়াত গ্রহণ করে। বলেছে ইরহান যেতে বললে অবশ্যই যাবে। তারপর দুজন আরো নানান কথা বলে। বেশ কিছু সময় পর সীমা জ্যোতির কাছ থেকে বাড়ি দেখতে দেখতে সীমার বিয়ের অনুষ্ঠান দিন এসে পড়ে। জ্যোতি ইরহানকে বলেছিল তার যেতে কেমন যেন লাগছে, যাবে কিনা। ইরহান বলেছে দাদিকে নিয়ে যাও, একটু ভালো লাগবে, ঘুরে এসো। সবসময় এক জায়গায় থাকতে থাকতে মানুষের মাঝে একঘেয়েমি চলে আসে, একটু ঘুরে আসলে ভালো লাগবে। যদি কি পরে যাবে ভেবে পাচ্ছে না। দাদির কাছে জানতে চাইলে দাদি পরে, তুই বহু মানুষ শাড়ি পরে যা। যদি ভেবেচিন্তে ঠিক করে নেয় শাড়ি পরবে, তারপর সুন্দর করে শাড়ি পরে নেয়। নর্মালি একটু সাজুগুজু করে। বিয়ে বাড়িতে তো আর এত সাধারণভাবে যাওয়া যায় না, নয়তো মানুষ কি বলবে। শাড়ির সাথে হিসাব বেঁধে নেয় সুন্দর। তারপর দাদি নাতনি তৈরি হয়ে বেরিয়ে পড়ে সীমাদের বাড়ির উদ্দেশ্যে। অন্যদিকে তাসলিমা বানু, লিমা, দিনাও তৈরি হয়ে যায়। লিমা এখানে এসেছিল আর ইমনের জিনিসপত্র নিতে। গায়ের এখানে আসার পর জানতে পারে বিয়ের দাওয়াতের কথা। লিমা আবার এসব অনুষ্ঠান খুবই পছন্দ করে, তাই শুনে রাজি হয়ে গেছে যাওয়ার জন্য। লিমার দিনে উড়াদুড়া সাজ দিয়েছে। তাসলিমা বানুও বেশ দামি পোশাক পরে গয়না পড়েছে। ঈশানের কোনো খবর নেই, তাই তিন বউ শাশুড়ি মিলে বেরিয়ে গেছে দাওয়াত খেতে। বিয়ে বাড়িতে গিয়ে জ্যোতির সাথে দেখা হয়। তিনজনে কেমন করে তাকিয়ে আছে। বিনা জ্যোতির মাথা পর্যন্ত চোখ বুলিয়ে হাসতে হাসতে বলে, কি কম দামি একটা শাড়ি, কয় টাকা দিয়ে কিনেছ? নাকি কেউ কয়েক করে দিয়েছে? তো দিনা তাসলিমা বানু লিমে হেসে ওঠে। আজ ছোট ঠিকই আছি। কেউ হয়তো দিয়েছে, নয়তো রাস্তার পাশে ফুটপাতে পুরো নিয়ে বসে থাকে না, ওখান থেকে কিনেছে। হ্যাঁ গো, তাই হবে হয়তো। আর দেখো না, মাথায় হিজাব লাগিয়েছে। আহারে, আমাদের কাছে বলতে থাকলে দিতাম। এতে কথা শোনার আগে ফুঁসতে থাকে যুথি। এক সময় তার দাদি হাত ধরে আটকে ছিল, চোখের ইশারা কিছু না বলার জন্য। কিন্তু এবার আর চুপ করে থাকতে পারলো না। কি যেন বলছিলেন, আমার শাড়িটা কম দামি? কম দামি তো। আমার স্বামী পরিশ্রমের টাকায় কিনা। আসল নাকি নকল, কে দিয়েছে? তাও আমার স্বামীর নিজের রোজগার করা টাকায় পড়তে পারছি। কারো তো সেই ভাগ্য নেই, অন্যর করোনায় চলে। রোজগার করা টাকায় একটা সুতা কিনে যাদের সামর্থ্য নেই তাদের আবার আমি গহনা পড়তে পারিনি তো কি হয়েছে? আমার স্বামীর ভালোবাসাই আমার সবচেয়ে বড় গহনা। আমার আলাদা করে আর গহনার প্রয়োজন নেই। আর মানুষের দান করা জিনিস আমি পরে আসিনি। আমার স্বামীর দান করা, দূর, দান বলছি কেন, আমার স্বামীর ভিক্ষা দেওয়া জিনিসই মানুষ পরে এসেছে। কথাগুলো বলতে দাদিকে নিয়ে অন্যদিকে চলে যায়। খাবার টেবিলে আবার সবাই মুখোমুখি হয়। যুথি আর তার দাদি যে টেবিলে বসতে যাবে, গিয়ে উল্টো পাশে তাড়াতাড়ি গিয়ে লিমা দিনে বসে পড়েছে। তারপর যুথির দিকে তাকিয়ে লিমা বলে, একদম আমাদের সাথে বসার চেষ্টা করবে না। তোমার সাথে কে বসবে নোংরা? আমি আপনাদের সাথে বসবো না, আমার রুচিতে বাদে। আপনাদের তো আবার দান নেওয়ার স্বভাব আছে। আমার আবার বড় মন, দান করতে ভালোই লাগে। টেবিলটা তো সামান্য ব্যাপার, ছেড়ে দিলাম না হয়। আপনার কিছুই নেই। এদের দিকে আমার তাকাতেও রুচিতে বাদে। তারপর যদি তার দাদি গিয়ে খেয়ে নেয়। খাবার ফাঁকে যদি তার দাদিকে বারণ করে ইরানকে না জানাতে, নয়তো কষ্ট পাবে বেচারা। দাদিও বলে, তুই চিন্তা করিস না, আমি নাচ জামাইকে কিছুই বলবো না। খাওয়া দাওয়া শেষ করে সীমার পাশে গিয়ে বসে যুথি। একটু একটু কথা এরই মধ্যে ইরহানের ভিডিও কল আসে। সীমাকে বলে যুথি শোরগোল থেকে তারপর কল রিসিভ করে। ইরহান জিজ্ঞেস করে খেয়েছে কিনা। যুথি জানায় খেয়েছে। শাড়ি পরেছ? হুম। আমায় ছবি তুলি দিও তো কয়েকটা। আর ভালো করে ক্যামেরার সামনে আসো তো, দেখি আমার যুথি রানীকে।
যদি একটা চেয়ার টেনে এনে আরাম করে বসে ইরহানের সাথে নানান ধরনের কথা বলতে থাকে। এরই মধ্যে ভিতর থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পায়। কি হয়েছে দেখবে বলে ইরহানকে বলে পরে কল দেওয়ার জন্য। তারপর কল কেটে ভিতরের দিকে যেতে থাকে দেখার জন্য। এরই মধ্যে সামনে আরেকজনকে পেয়ে জিজ্ঞেস করে কি হয়েছে, ভিতরে এত চিৎকার চেঁচামেচি কিসের। মহিলাটা জানায় কার নাকি হয়ে গেছে। যদি কৌতূহলবশত ভিতরে গিয়ে দেখতে পায় তাসলিমা বানু চিল্লাচিল্লি করছে, লিমা কাঁদছে, আর দিনা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বুঝতে আর বাকি রইল না লিমার গহনা চুরি হয়ে গেছে। বিয়ে বাড়িতে এ ধরনের বিষয় ঘটে থাকে, কারো টাকা পয়সা গহনা মোবাইল চুরি হয়ে যায়। এত লোকের মাঝে কিভাবে যেন নিয়ে যায় কেউ বুঝতেই পারে না। বিয়ে বাড়িতে দাওয়াত খাওয়ার উছিলায় চুরি করে চলে যায়। মাঝে মাঝে বাহিরের লোক এসেও চুরি। নিমা এক নাগাড়ে কান্না করেই চলছে তার শখের গহনাগুলো। এখন যে দাম স্বর্ণের সাধারণত মানুষের জন্য কিনা খুবই কষ্টের, আর এই গহনাগুলো তো সব বিদেশি। ওই গহনাগুলোর মান ভালো। এরকম গহনা তো দূর জীবনেও পরা হবে না। ইমন তো জীবনেও পারবে না গহনা গড়িয়ে দিতে। যে পরের কাঁধে কাঁঠাল ভেঙে খেয়েছে, এখন তো পা একটা গেছে। উফ, কোন দুঃখে যে এখানে আসতে গেল, আর কেনই বা আসলো। আসলো তো আসলো গহনা পড়তে গেল, না পরে আসলে তো কিছুই হতো না। শাশুড়ি আর দিনের গহনা ঠিকই আছে, তারটাই পেল চুরি করার জন্য। তাসলিমা বানু অনেক রাগারাগি করছে, সীমার বাবার সাথে অনেক খারাপ ব্যবহারও করেছে। কেমন লোকদের দাওয়াত দেয় যে গহনা চুরি হয়ে যায়। এসব লোড চোর শেষরদের দাওয়াত দিলে ওনাদের কেন দাওয়াত দিয়েছে? এই গহনাগুলোর মূল্য জানে কত? তাসলিমা বানু চিৎকার চেঁচামেচিতে পুরো বিয়ে বাড়ির লোকজন জমা হয়ে যায়। জুথি এসে এক তামাশা দেখছে। লিমার গহনা চুরি হয়েছে শুনে প্রথমে খুশি হলেও পরক্ষণে এটা ভেবে মন খারাপ হয়ে যায় যে তার পোকা পুরুষের পরিশ্রমের টাকায় কিনা গহনাগুলো। তারপর আবার ভাবে, আমার মন খারাপ করে কি লাভ, এসব তো আর পেতো না। বেশ হয়েছে নিয়ে গেছে। যা টাকায় কেনা গহনা তার বউয়ের সাথে কি অহংকার দেখিয়েছে। গহনা পরে বেশ রংডঙই করছিল। বেশ হয়েছে চোর মহাশয় নিজের সঠিক কাজই করেছে, বেছে বেছে এই শয়তানির গহনাই নিয়ে গেছে। সাথে ওই দুটোর গুলো নিয়ে গেল না কেন? নিয়ে গেলেই খুশি হতো। জ্যোতির ভাবনার মাঝে তার পাশে এসে দাদি দাঁড়ায়। তারপর জ্যোতির দিকে তাকিয়ে জানতে চায়, কোথায় গিয়েছিলি তুই? কখন থেকে তোকে খুঁজতেছি। কোথাও যাইনি দাদি, তোমার নাচ জামাই কল দিয়েছিল, তাই একটু বাহিরে গিয়ে কথা বলতেছিলাম। তুমি কোথায় ছিলে? আমি তো সীমার দাদির সাথে কথা বলতেছিলাম আর পান খাইতে গিয়েছিলাম। ও আচ্ছা। হ, কিন্তু এখানে কি হয়েছে রে? দেখতে থাকো, মজার সার্কাস চলছে এখানে। জ্যোতির দাদি বুঝতে পারছে না এখানে আসলে হচ্ছেটা কি। জ্যোতি তারপর দাদিকে সবকিছু খুলে বলে, তারপর মিটমিটিয়ে হাসতে থাকে। তাসলিমা বানু তখন জ্যোতির দিকেই চোখ যায়। জ্যোতিও তখন তাসলিমা বানুর চোখের দিকে তাকিয়ে থাকে। তাসলিমা বানু এবার বলে ওঠে, চোর এখানেই আছে, সকলকে চেক করা হবে। কেউ যেন এখান থেকে না যায়, আর চেক করা থেকে বাদ না পড়ে। তাসলিমা বানুর এমন ধরনের কথায় জানায় মানে লাগে বিষয়টা। প্রথমে রাজি না হলেও পরে নিজেদের নির্দয় প্রমাণ রাজি হয়ে যায়। একে একে সকলকে চেক করা হয়। যুথিয়া তার দাদিকে যখন চেক করতে আসে, তখন তাসলিমা বানু বলে ভালো করে ওদেরকে চেক দিতে। যুথি কিছুই বলেনি, বরং নিজে থেকে সহায়তা করছে চেক করার জন্য। যুথির কাছে কিছুই পায়নি। তাসলিমা বানু আশায় আছে যুথির দাদির কাছে পাওয়ার, কিন্তু তার ধারণা ভুল করে যুথির দাদির কাছেও কিছুই পেল না। এমনকি কারো কাছেই পেল না। চোর কি চুরি করে এখনো এত দামি গহনা নিয়ে বসে থাকবে? কখন হয়তো চলে গেছে। শেষে আর কোনো উপায় না পেয়ে বাড়ি তিনজনে। ইস, এখনো বরযাত্রী আসেনি। বাবাকে লজ্জায় পড়তে হতো। জ্যোতিরাও বেশি সময় আর থাকেনি, বিদায় নিয়ে বাড়ি ফিরে যায়। এই নিয়ে দুইবার বাড়িতে বিচার এসেছে ঈশানের নামে। মেয়ে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়ায়, পার্কে রাস্তায় জায়গায় দেখা করতে যায়। ঈশানকে এক এক সময় এক এক মেয়ের সাথে সিগারেট খায় মোরগ, আবার কিছু বললে সিগারেটের ধোঁয়া ছাড়ে মুখের সামনে। বড়দের মুখের উপর কথা, মারামারি তো যেন আছেই। আরো নানা ইচ্ছা দিয়ে এসে যায় গ্রামের লোক আমার কাছে। তাসলিমা বানু পড়েছে বিপাকে। এমনিতে ইমনের চিন্তায় ঘুম হারাম, আবার ছোট ছেলেটাও কি শুরু করেছে। ওই দিনের স্বপ্নটা চেয়েও বলতে পারছে না। ইরহানের বাবার কথাটাই বুঝি সত্যি হতে চলল। না, এ হতে দিবে না তাসলিমা বানু, কোনো মতেই না। ঈশানকে নিজের কাছে ডেকে এনে ভালো করে বোঝায়,
এসব ছেড়ে দিতে বলে। গড়ে তো নিয়ে ঘোরাঘুরি কেন? ঘুরে ভালো কথা কাছাকাছি কেন ঘোরাঘুরি করে, যেটা গ্রামের লোকদের চোখে পড়ে? আর বড়দের সাথে কেন তর্কে জড়ায়? ওরা মুরব্বী মানুষ। একটা সমাজে বাস করতে হলে এটা মাথায় রাখতে হবে, নয়তো সমাজ থেকে বিতাড়িত করে দিবে। ঈশানের এক কথা, সে ওইসব লোকদের তোয়াক্কাই করে না। সে তার ইচ্ছে মতোই চলবে। মেয়ে নিয়ে রাস্তাঘাটে আরো বেশি করে ঘুরে বেড়াবে। কে কি বলবে তাতে তার কিছুই আসে যায় না। এই লোকদের কি সমস্যা? তোর নামে বিচার দিয়ে গেছে ঈশান। কে বিচার দিয়ে গেছে? নামটা বলো। ওই শালাকে তো আমি দেখে নিচ্ছি। কত বড় সাহস আমার নামে বিচার দিতে আসে বাড়িতে? নাম বলো। হারামজাদাটাকে বাপের নামটাই বলিয়ে দিব। তুই এসব করিস না ঈশান। তোর ভাইয়ের অবস্থাটা তো তুই দেখতেই পাচ্ছিস। সে হাঁটতেই পারছে না। তুই এখন গ্রামের মধ্যে মারামারি করলে হবে? ওরা এতগুলো লোক মিলে যদি তোর কোনো কিছু করে বসে, তখন কি হবে? তুই কি একা পারবি ওদের সাথে? একা কখনোই ওদের সাথে তুই পারবি না। কেন এমন করতেছিস বাপ? নিজের ক্ষতি কেন নিজে ডেকে নিয়ে আসছিস? ঈশানা তাসলিমা বানুর আরো রাগারাগি শুরু করে বাড়ি থেকে বের হয়ে যায়। তার একটা কথা, যেটাই ইচ্ছে সেটাই করবে। কেউ যেন তাদের নাক না গলায়। তাসলিমা বানু ঈশানের কথায় হতাশ হন। ছেলেটা ওনার কথা কেন চাইছে না? মায়ের মন তো কই রাখছে। ঈশানের এই মেয়েদের প্রতি নেশা আর গেমে কোনো না বড় আসে হয়ে গেল। ইমনকে দেখতে যাওয়া হয় না। দিনও বাড়িতে নেই, বাপের বাড়ি গেছে কয়েকদিনের জন্য। ঈশান এমনিতেও বাড়িতে থাকে না তেমন একটা। অনেক রাত অবধি বাহিরেই থাকে। বাড়িতে একবেলা খায়ও না। তাই তাসলিমা বানু ঈশানের কাছে বাড়ির চাবি দিয়ে ইমনকে দেখতে লিমাদের বাড়ির উদ্দেশ্যে যায়। বলে যায় আজকের দিন থেকে আগামীকাল বিকেলে সেখান থেকে আসবে। নয়তো না আসতে পারলেও পরশুদিন আসবে। ঈশানও বলে থেকে আসার জন্য। আসলে তার মনে অন্য কিছু চলছে, যা তাসলিমা বানু জানেই না। তাসলিমা বানু চলে যাওয়া ঈশান বেশ খুশি হয়। সূচনাকে ফোন দেয়, দিয়ে জানায় আজকে অন্য কোথাও আর যেতে হবে না তাদেরকে। তোমাকে আমার বাড়িতে নিয়ে আসবো। পরে তুমি আর আমি। বাড়ি তো পুরোই পাকা। এই বাড়িতে সূচনা গ্রামের লোকের কথা চিন্তা করে জানতে চাইলে বলে, ওসব নিয়ে তুমি মাথা ঘামাইও না তো। তুমি শুধু আজকের জন্য প্রস্তুতি নাও। আর কিন্তু ছাড় পাবে না। আমার ভয় করছে ঈশান। অন্য কোথাও না হয় তোমাদের বাড়িতে যাওয়াটা কি ঠিক হবে? এই মেয়েটার অবাধ্যতাতেই ঈশান মনে মনে বেশ রেগে যায়। তাও যথাসম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করে ভালো করে বুঝিয়ে রাজি করায় এই বাড়িতে আসার জন্য। সূচনাও আর অমত করেনি ঈশানের কথায়। কেনই বা করবে? ঈশানের টাকা পয়সার প্রতি তার লোভও তো জেগেছে। এই কয়েকদিন অনেক কিছুই পেয়েছে ঈশানের কাছ থেকে। সন্ধ্যায় সূচনাকে ঈশান নিজের বাড়িতে নিয়ে আসে। সূচনাকে ঘুরে ঘুরে সব দেখিয়ে বলে, এসব এখন নিজেরই, বাইরে আসবে না। তারা নিজেদের মতো করে খায়। পরদিন সকালবেলা তাসলিমা বানু জানায় সে আজ মনে হয় আসতে পারবে না। ঈশান বলে, আসার দরকার নেই, থেকে আসো। সূচনাকেও রেখে দেয়। বিকেলে গিয়ে দিয়ে আসে, কারণ সূচনার হাসপাতালে ডিউটি আছে। বাড়িতে এসে ঘরে না গিয়ে কথা বলতে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু একটু যেতেই থমকে যায় ঈশান। চোখ দুটো নেশাতর দৃষ্টিতে সামনের দিকে নিবদ্ধ। দুপুর 12টার দিকে ঘুমিয়ে উঠতে উঠতে বিকেল হয়ে যায়। দাদিও ডাক দেয়নি, যার কারণে গোসল করতে পারেনি যুথি। যুথি আবার গোসল না করে একদিনও থাকতে পারে না। শরীর চুলকায়, কেমন অস্বস্তি লাগে। রাতে ভালো করে ঘুমাতেও পারে না। তাই 3টার দিকে ঘুম থেকে উঠেই গোসল করে নিয়েছে। ইরহান আজকে গোসল করতে মানা করেছিল, যুথি শোনেনি। বলেছিল একদিন গোসল না করলে কিছুই হবে না। আজ না হয় হাত মুখ ধুয়ে দাও, আর বেশি খারাপ লাগলে গামছা দিয়ে না হয় শরীরটা মুছে দাও, গোসল করো না। এ সময়ে ঠান্ডা লাগানো ঠিক হবে না। সে যাই বলুক, যুথি কি আর সোনার মেয়ে নাকি? দাদিও বলেছে গোসল যখন করবি কর, কিন্তু চুলটা ভিজাস না। যুথি গোসল করতে গিয়ে সকলের বারণই ভুলে গেছে। আরামসে গোসল সেরে আসে। গোসল করে যেন সে অনেক কিছুই অর্জন করে ফেলেছে। শীত এখনও রয়েছে। গ্রামে একটু বেশি শীত শীত ভাবটা থাকে।
খাওয়ার পর উঠলে তো আরও বেশি শীত করে। জুথি খেয়ে ওঠার পর দ্বিগুণ শীতটা যেন বেড়ে গেছে। বাহিরে তাকিয়ে দেখে হালকা রোদ আছে, তাই আর দেরি না করে ভিডিও কলে ইরহানের সাথে কথা বলতে বলতে পুকুর পাড়ে চলে যায়। ওখানে রোদটা ভালোভাবেই পড়ছে, তাই আরাম করে বসে বিকেলের মিষ্টি রোদ গায়ে মাখাতে থাকে আর তার প্রাণপ্রিয় স্বামীর সাথে কথা বলতে থাকে। চুলগুলোও ছেড়ে রাখা, ভালো করে মুছে আসলেও ভিজা ভিজা ভাব এখনও তা ছেড়ে রেখেছে। হালকা হালকাভাবে শরীরটা ঝাঁকুনি দিচ্ছে। ইরহান হয়তো তা বুঝতে পারছে, তাই ফোনে বকাবকি শুরু করে দেয়। আমি মানা করেছিলাম না তোমায় গোসল না করতে? ঠান্ডা নাটা লাগুক, পরে বোঝাবো মজা। লাগবে না ঠান্ডা? হ্যাঁ, আপনি তো সবই জানেন। তারপর জ্যোতিকে নকল করে বলে, লাগবে না ঠান্ডা। জ্যোতি ইরহানের কথায় মুখ বেঞ্চি কাটে। এই বাচ্চার আম্মু, একদমই মুখ বেঞ্চি কাটবা না বলে দিলাম। কেন কাটবো না? 100 বার কাটবো বলেই আবার বেঞ্চি কাটে। আমি পাশে থাকলে বোঝাতাম, কেন কাটবে না। কুসু বোঝাইতেন আপনি। ইরহান আর জ্যোতি আরও নানান কথায় হাসতে থাকে দুজনেই। অন্যদিকে ঈশান এখনও কানে ফোন হাতে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। এটা সে কী দেখছে? নিজের চোখকে সে বিশ্বাস করাতে পারছে না। ফোনের অপর পাশের মানুষ যে অনবরত কথা বলে হ্যালো হ্যালো করে চলছে, সেদিকে তার কোনো হুঁশ নেই। তার চোখে যে নেশা লেগেছে তা তাকে চুম্বুকের মতো সামনে বসে হাসতে থাকা রমণীর দিকে টানছে। চোখ ফিরানোই দায় হয়ে গেছে যেন। এই মেয়ে এত রূপবতী হলো কবে, ভেবেই পাচ্ছে না ঈশান। শরীরের রং পুরোই পাল্টে গেছে। শরীর যেমন উজ্জ্বলতা ছড়াচ্ছে, স্বাস্থ্য আগের থেকে অনেকটাই ভালো হয়েছে। একটি মোটা হওয়ার দারুণ যেন বেশি সুন্দর লাগছে। হুট করে কেউ আগের জ্যোতি আর এখনকার জ্যোতিকে দেখলে অবাক হয়ে যাবে অনেকটাই, যেমন এখন ঈশান হচ্ছে। পাশাপাশি বাড়িতে থাকলেও এতদিন দেখা হয়নি ঈশানের জ্যোতির সাথে। অনেক দিন আগে দেখেছিল সে, ওই সময় তো এতটা সুন্দরী ছিল না। আর না ঈশানের নজর কাটতে পেরেছিল জ্যোতি। জ্যোতিকে দেখে ঈশানের মন নড়ে বড়ে ওঠে। একটা কথাই যেন প্রতিদ্বন্দ্বিত হচ্ছে, এই মেয়েটাকে তার চাই। একদিনের জন্য হলেও একে নিজের করতে হবে। এতদিন ঝিনুকের খোলস থেকে মুক্ত বেরি হয়েছে। জ্যোতির সারা শরীরে দূর থেকে চোখ বুলিয়ে যাচ্ছে। কেউ এখন ঈশানের মুখের দিকে তাকিয়ে বলে দিতে পারবে ঈশানের মনে কী চলছে। চোখ দিয়ে যেন জ্যোতির পা থেকে মাথা পর্যন্ত শুয়ে দিচ্ছে। নারীর নেশায় ধরেছে ঈশানকে। তার মাথায় এখন এটাও নেই কার দিকে সে নজর দিচ্ছে। যার দিকে সে নজর দিচ্ছে সে সম্পর্কে তার কি হয়। তার এখন একটাই লক্ষ্য, এই মেয়েটার শরীর নিজের করে পাওয়া। সময় জ্ঞান বলে ঈশান একদৃষ্টিতে জ্যোতির দিকে তাকিয়ে আসে। জ্যোতি ইরহানের সাথে কথা বলার মাঝেই তার দাদিকে ডাকতে ডাকতে এদিকে এগিয়ে আসছে। এই, তুই এই সময় চুল ছেড়ে এখানে বসে আছিস কেন বউ? রোদ পোহাচ্ছি দাদি। আমি বারণ করছিলাম না চুল না ভিজাইতে? তুই কারো কথাই শুনিস না জ্যোতি। উফ দাদি, কিছু হবে না তো আমার। এ অসময়ে এখানে বসে থাকিস না, ঘরে চল। কত কিছুর বাজে নজর আছে জানিস। এখন অসময়ে ঘরের বাহিরে থাকা ঠিক হবে না। একটু পরে চলে যাব দাদি। তারপর দাদির দিকে তাকিয়ে দেখে দাদির হাতে বোরকা। তোমার হাতে বোরকা কেন দাদি? কি করবা? কোথাও যাইবা নাকি? ও, আসল কথাই তো বলতে ভুলে গেছি। আমার একটু ওই বাড়িতে যেতে হবে রে। কয়েকটা জিনিস রয়ে গেছে, সেগুলো আনতে হবে। এখনই যাইবা? সন্ধ্যার দিকে আইসা পড়ব। বেশি সময় লাগবো না, যাব আর চলে আসব। ঠিক আছে, যাও তুমি, তাড়াতাড়ি আইসা পড়ো কিন্তু। আচ্ছা বউ। আলমারিতে টাকা আছে, ভাড়া নিয়ে যাও, নয়তো আসতে তোমার রাত হয়ে যাবে। আচ্ছা, আমি গেলাম, তুই সাবধানে থাকিস। আর ঘরে চলে যা। দাদি চলে যাওয়ার পর জ্যোতি আবারও ইরহানের সাথে কথা বলতে থাকে। ঈশানও হাতের ফোনটা পকেটে রেখে আরও এগিয়ে আসে। মনে মনে বলে, বাহ, সময় সব সময় আমাকে সুযোগ করেই দেয়। এইদিকে বুড়ি চলে গেছে, অন্যদিকে ঈশানের বাড়িতেও আজ কেউ নেই। মনে মনে পৈশাচিক আনন্দ পাচ্ছে ঈশান। জ্যোতির এখনও বেশ শীত করছে, কিছুটা কাঁপছে সে। ইরহান দেখে বলে, শীত করছে তোমার? যাও ঘরে যাও, এখানে আর থাকতে হবে না। আমার কম্বল লাগবে? আচ্ছা, এখান থেকে কেউ গেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। মনে তো হয় না কেউ এখন যাবে। পরে যেতে যেতে শীতই চলে যাবে। এক কাজ করো, আমি টাকা পাঠাই, একটা না হয় কিনে নাও। না না, আমার বিদেশি কম্বল লাগবে, মানে সৌদি আরবের কম্বল। এটা আবার কোনো কথা হলো? কম্বলের মাঝে কি পার্থক্য আছে বলো তো? আপনি বুঝেন না আমি কিসের কথা বলছি। আমার বাবু রব্বুকে লাগবে।
বলেই ঠোঁট উল্টায়। ইরহান সরু দৃষ্টিতে কিছু সময় জ্যোতির দিকে তাকিয়ে আছে, তারপর বলে, খুব দুষ্ট হয়ে গেছো না? যাও, কিছু সময় পরে আজান দিয়ে দিবে। এই সময় এমনভাবে থাকাটা সত্যি ঠিক না। দাদি তো ঠিকই বলেছে, সাবধানে ঘরে যাও, ঘর থেকে আর বের হইও না। আমি এখন রাখি, কাজ করতে হবে জ্যোতি রানী, সন্ধ্যার পরে আবার কল দিব। আচ্ছা, ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমি এখনই ঘরে চলে যাচ্ছি। ইরহান কল কাটলে জ্যোতি উঠে দাঁড়ায় ঘরে যাওয়ার জন্য। এত সময় কথার খেয়াল থাকলেও এখন মনে হচ্ছে কেউ আশেপাশে আছে। জ্যোতির দিকে তাকিয়ে আছে। জ্যোতি চারপাশে চোখ বোলায়। ঈশান আগেই আম গাছের আড়ালে চলে গেছে। এখানে কিছু করা যাবে না, পুকুরের ওই পাশে লোকজন রয়েছে। যদি কাউকে দেখতে না পেয়ে মনে মনে একটু ভয় পেয়ে যায়। এটা ভেবে কোনো অশরীরই না তো। অন্য সময় হলে ভয় পেত না, এখন তো সে আর একা না, তার ভিতরে একটা ছোট্ট প্রাণের অস্তিত্ব রয়েছে। হাতটা আপনা আপনি তার পেটে চলে যায়। ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে বলে, দোষ, আমার এখানে আসাই ঠিক হয়নি। তারপর মনে মনে নানান দোয়া দরুদ পড়তে পড়তে বড় বড় পা ফেলে এগিয়ে যায়। ঈশানও জ্যোতির পিছন পিছন যেতে থাকে। জ্যোতি ঘরের সামনে এসে পিছনে ঘুরবে, তার আগে মুখকেও তার চেপে ধরে। জ্যোতি মুখের দিকে হাত সরানোর জন্য জোড়াজোড়ি করতে থাকে। হাত থেকে মোবাইলটা তার পড়ে যায়। এখনও বুঝতে পারছে না কে তাকে এমনভাবে ধরেছে। অনেক চেষ্টা করেও কিছুতেই ছুটতে পারছে না জ্যোতি। জ্যোতি হাত পা ছুড়াছুড়ি বাড়িয়ে দেয় আর মুখ দিয়ে শব্দ করতে থাকে। এতে করে ঈশান বিরক্ত হয়ে জ্যোতির কাঁধে আঘাত করে। সামান্য টেকটিক জানা আছে, কাঁধের আঘাতে জ্যোতি অজ্ঞান হয়ে যায়। পিছনের দিকে ঢলে ঈশানের উপরেই পড়ে। ঈশান জ্যোতিকে ধরে কোলে তুলে নেয়, তারপর নিজেদের বাড়ির দিকে যেতে থাকে। জ্যোতির শরীর থেকে একটা গন্ধ আসছে। ঈশান নাক দিয়ে টেনে টেনে নেওয়ার চেষ্টা করে বলে, আহ, ফুলের কি সুবাস, মধু নিশ্চিত আরও মজাদার হবে। পিছনে জ্যোতির বোনটা নিচে পড়ে আছে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে খড়কুটোর বাসা। এটা গল্পের পঞ্চম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।